ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়া, রাস্তা দখল আর জনসংখ্যার চাপে কমছে না রাজধানীর যানজট। ফ্লাইওভার বা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হলে কমে আসবে আশাবাদ মেয়রের। ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যান। পুলিশ টাকা নিয়ে সুযোগ করে দিচ্ছে দাবি চালকদের, অস্বীকার পুলিশের। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত। চিত্রকর্মে ফুটিয়ে তোলা হলো সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাত। পরিধি বাড়ছে এবারের 21শে গ্রন্থমেলার। স্টল বিন্যাসেও আসছে নতুনত্ব, জানালেন আয়োজকরা। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। এবং বাণিজ্য মেলায় বিদেশি ক্রেতার সংখ্যায় সন্তুষ্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির আশা, আরও প্রচারণা দরকার বলছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রতিদিন যানজটে বিড়ম্বনার শিকার হচ্ছেন রাজধানীবাসী। কোন শহরের জন্য 20 থেকে 25% রাস্তার প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র 6 থেকে 8%। 2004 সালে ঢাকায় নিবন্ধিত গাড়ির সংখ্যা যেখানে ছিল 20,000, সেখানে 2016 সালে এসে দাঁড়িয়েছে লক্ষাধিক। এ কারণেই যানজট কমার চেয়ে কয়েক গুণ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর নগরপিতা আশঙ্কা করছেন মেট্রো রেল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সময় যানজটের তীব্রতা আরও বাড়ান। তবে প্রকল্প শেষ হলে কমতে পারে যানজট, এমনটাই মনে করেন তিনি। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। ঘন্টার পর ঘন্টা এইভাবেই ঠাঁয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলোকে। এতে পুড়ছে তেল, ক্ষতি হচ্ছে শ্রমশক্তির। বুয়েটের এক গবেষণায় দেখা গেছে ঢাকায় চলাচল উপযোগী রাস্তার পরিমাণ 4000 কিলোমিটারের কিছু বেশি, কিন্তু এর পুরোটাও পুরোপুরি ব্যবহার করা যায় না। ঢাকায় 6% মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, যা 80% রাস্তা দখল করে, আর 75% মানুষ চলে বাসে, যা 20 ভাগেরও কম রাস্তা দখল করে। ফলে যানজটের তীব্রতা কমানো যাচ্ছে না। রেজিস্টার্ড ভেহিকেলের শুধুমাত্র 2015 সালেই সেই সংখ্যাটা আপনার প্রায় 90,000-এরও বেশি। কিন্তু আপনি যদি রোড নেটওয়ার্কের কথা চিন্তা করেন, রোড নেটওয়ার্ক কি আপনার ওই হারে কি বাড়ছে? 2004 সালের দিকে যেই লেভেলে ছিল কনজেশন লেভেলটা, এখন কিন্তু তার থেকে অনেক অনেক বেশি লেভেলে আছে, এবং যেটা নাকি আনম্যানেজেবল পর্যায়ে আপনার চলে যাচ্ছে। এককভাবে যানজট কমাতে ট্রাফিক বিভাগ সক্ষম নয় বলে দাবি করেন এই কর্মকর্তা। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি ত্রুটিপূর্ণ থাকে, রিক্সা সহ গাড়ি চলে 18 লক্ষ, ট্রাফিক পুলিশের পক্ষে এটা কি আদৌ সম্ভব 2 লক্ষ গাড়ির রাস্তা 18 লক্ষ গাড়িকে রানিং রাখা? বুয়েটের এক গবেষণায় রাজধানীতে যানজটের কারণগুলো হলো অপর্যাপ্ত সড়কের পরিমাণ, ট্রাফিক নিয়ম না মানা, রাস্তার যথাযথ ব্যবহার না করা, পরিমাণের চেয়ে বেশি পরিমাণ জনসংখ্যার বাস। ফলে ঢাকায় প্রতি বছর আর্থিক ক্ষতি হচ্ছে 2,40,000 কোটি টাকা, নষ্ট হচ্ছে প্রায় 32 লাখ কর্মঘণ্টা। তবে মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্প শেষ হলে কমতে পারে যানজট, এমনটাই মনে করছেন এই নগরপিতা। মেট্রো রেল যখন আন্ডার কনস্ট্রাকশনে থাকবে, তখন কিন্তু ঢাকা শহরের যানজটের তীব্রতা অনেক অনেক পরিমাণে বেড়ে যাবে। সেটা নিয়ে আমি বেশি চিন্তিত। আমাদের এই ফ্লাইওভারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, মেট্রো রেল যখন কমপ্লিট হয়ে যাবে, যানজটের তীব্রতা কিছুটা কমবে। সকাল, দুপুর কিংবা রাতে যানজটে দীর্ঘ থেকে দীর্ঘতর সময়ে অপেক্ষা করতে হচ্ছে ঢাকাবাসীকে। যানজটের এই দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি দিতে বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহনের অধিক পরিসর, তাহলে হয়তো কমতে পারে ঢাকার যানজট। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যান। চালকদের দাবি, পুলিশকে টাকা দিয়ে মহাসড়ক ব্যবহার করছেন তারা। তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকা এটি। দ্রুতগতির ট্রাক বাসের সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা আর টেম্পো। সেই সাথে চলছে ভয়ঙ্কর যান ট্রাক্টরও, বাদ যায়নি রিকশা ও ভ্যান।
সময় সংবাদের ক্যামেরা দেখে ট্রাক ও বাস থামিয়ে কয়েকজন চালক জানান, সরকারি নিষেধাজ্ঞার পর এই সড়কে 3 চাকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ঘটনা কমে গিয়েছিল। কিন্তু আবারও কম গতির এই যানগুলো মহাসড়ক দখল করে নেয় দুর্ঘটনা আবার বাড়বে। সিএনজি বা বাসানের গেলে গাড়ি খালাই দেওয়া লাগে, নাইলে অন্য গাড়ি মারা লাগে। সিএনজি ড্রাইভার ওরা ডানে বা কোনো সিগন্যাল মানে না। ছোট গাড়ি নিষেধ দিলে খুব ভালো হবে, আমাদের জন্য সবার জন্য ভালো হবে, দুর্ঘটনাও কম হবে। তবে সিএনজি চালকরা জানান, বিকল্প পথ না থাকায় এই সড়ক ব্যবহার করতে হচ্ছে তাদের। আর পুলিশ আটকালে টাকা দিলেই ছেড়ে দেয়া হয়। ধরলে 1000 টাকা দিলে চাই দিম, 2000 3000 তাবকে। পুলিশের যদি আমরা চাঁদাবাজি দিয়েও যদি চলতে পারি, জীবিকা অর্জন করতে পারি, এইটাই জন্য আমরা চাঁদাবাজি দিয়ে আমরা চলতে রাজি আছি। ঢাকা সিলেট মহাসড়কের কিছু অংশ পড়েছে এসএমপির আর বাকি জেলা পুলিশের। দুই বিভাগের কর্মকর্তারাই টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে 3 চাকার যানের বিরুদ্ধে তাদের কঠোরতার কথা জানান। যে কোনো অবৈধ যানের বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপর, এটাকে আমরা বন্ধ রাখবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি অচিরেই যানবাহন চেকিং এর যে জিগজাগ যে বক্সগুলো লাগে এটা বানিয়ে অচিরেই আমরা এটাও পুরোপুরি বন্ধ করার চেষ্টা করব। গত 1 আগস্ট থেকে দেশের মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করে সরকার। এই নির্দেশনার পর সড়ক দুর্ঘটনা কমে গেছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় গ্যাস পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন রিপোর্টার সাইফুল রুদ্র। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুদ্র, জাফর, সকাল থেকে আমরা বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, দেখেছি, দেখার চেষ্টা করেছি যে গ্যাসের বর্তমান অবস্থাটা কি। তো সেক্ষেত্রে আমরা কয়েকটি বাসায় খোঁজ নিয়েছিলাম যে তাদের বাসায় গ্যাসের কিরকম চাপ আছে তাদের গ্যাসের চুলায়, এবং আমরা অনেকগুলো পেট্রোল পাম্পে এবং সিএনজি ফিলিং স্টেশনেও ঘুরেছিলাম। তো এখান থেকে আমাদের প্রাপ্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় আজকে গ্যাসের চাপ যদি বলতে হয় স্বাভাবিক কিংবা অস্বাভাবিক, সেক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। তো আমরা এখানে চালকদের সঙ্গে কথা বললে বিষয়টা আরো স্পষ্ট হবে যে আপনারা গত কয়েকদিন যাবত গ্যাস পাচ্ছেন না। গ্যাসটা আমরা পাইনি। কি পরিমাণ পাচ্ছেন? ওই পিসার আগে করার মতো 2-1 পাম্প বন্ধ আছে, 2-1 পাম্পকে হচ্ছে পিসার কম থাকে। হ্যাঁ হ্যাঁ। যেমনটা শুনছিলেন যে কিছু কিছু পাম্পে গ্যাসের চাপ কম থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি যে গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ সারি। তবে এলাকা ভিত্তিক যদি বলতে হয় যে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ কিছুটা কম এবং অন্যান্য এলাকাগুলোতে স্বাভাবিক হয়ে এসেছে। তো এখানে এই পাম্পেরই একজন কর্মকর্তা এবং প্রকৌশলী আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলি যে গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ কেমন দেখছেন আপনারা? গত 15 দিন যাবত গ্যাসের চাপ খুবই কম। এই কারণে গাড়ির যে পরিমাণ গ্যাস যাওয়ার কথা সেখানে ডাবল সময় লাগতেছে। আজকের অবস্থাটা কি? আজকের অবস্থা ওই আগের মতোই, প্রতিদিনের মতো যেরকম হয়। শুক্রবার হলেও তারপরও কোনো নাই, অগ্রগতি নাই। না, আগের মতোই, গত 15 দিনের মতোই। না, গত 15 দিনের মতোই চলছে। আচ্ছা জাফর, যে কথাটা আপনাকে বলছিলাম যে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ এখনো কম রয়েছে, আর যেসব এলাকায় গ্যাসের চাপ বেড়েছে তার মধ্যে যদি উল্লেখযোগ্য আমি বলতে চাই সেক্ষেত্রে আমরা সকালে তেজগাঁ এলাকায় গেলাম, সেখানে গ্যাসের চাপ মোটামুটি স্বাভাবিক ছিল। এরপর আমরা 7 রাস্তা হয়ে আমরা বনানীর দিকে গেলাম, সেখানেও গ্যাসের চাপ স্বাভাবিক ছিল। আমরা বনানী থেকে উত্তরার দিকে গেলাম, সেই এলাকার প্রত্যেকটি সিএনজি স্টেশনেই আমরা খোঁজ নিয়েছি যে সেখানে আগের তুলনায় অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে এবং স্বাভাবিকের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই অবস্থাগুলো আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা যখন মিরপুর এলাকায় ঢুকলাম, এখানে কয়েকটি সিএনজি পাম্পে আমরা খোঁজ খবর নিলাম। কোথাও গ্যাসের চাপ বেশি, কোথাও কম, কোথাও একেবারেই নেই, আর কোথাও আগের তুলনায় একটু ভালোর দিকে। তো সবকিছু মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা সব জায়গা থেকে পেয়েছি। আর যেমনটি আমরা তিতাসে যোগাযোগ করেছিলাম, তিতাসে যোগাযোগ করার পর আমাদেরকে যেটি বলা হয়েছে যে ধীরে ধীরে তারা এই সমস্যাটার সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আপনারা আগেই জেনেছেন যে মন্ত্রী বলেছেন যে শিল্প এলাকার জন্য 7 থেকে 8 মাস সময় লাগবে এবং আবাসিক এলাকার গ্যাস সংযোগ স্বাভাবিক হতে এই সময়টা কিছু দিনের মধ্যে স্বাভাবিক হবে। তিনি 2-3 দিনের কথা বলেছিলেন। তো সেই প্রক্রিয়াটাই বোধহয় এখন চলছে। তো জাফর, এই ছিল বর্তমানে সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে আমার কাছে থাকা গ্যাস সংক্রান্ত সবশেষ তথ্য। রুদ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গ্যাস পরিস্থিতির খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফ। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের সুর সম্রাট আলাউদ্দিন খাঁর দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত হলো আর্টিস্ট ক্যাম্প।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই আর্টিস্ট ক্যাম্পে অংশ নেন চারুকলার চিত্রশিল্পীরা। সংশ্লিষ্টদের মতে চিত্রকর্মের মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের উপর আঘাতকে ফুটিয়ে তোলার পাশাপাশি এই আয়োজন হচ্ছে প্রতিবাদের নীরব ভাষা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসলীলার মাঝেই 27 ও 28 জানুয়ারি দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজন করা হয় আর্টিস্ট ক্যাম্পের। রংতুলির আছড়ে সংস্কৃতি অঙ্গনের উপর আঘাতকে ফুটিয়ে তোলেন চারুকলা শিল্পীরা। ক্যানভাসে চিত্রকর্মের মাধ্যমে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেন তারা। পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবো যে এরকম একটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। এভাবে আর্টিস্টরা আসলে প্রতিবাদ করে, অন্যভাবে তো আর প্রকাশ করার কোনো জায়গাটা নেই। বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুল মান্নানের নেতৃত্বে ক্যাম্পে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার 10 জন চিত্রশিল্পী। মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের কারণে সংস্কৃতির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে মনে করেন তারা। প্রতিবাদের আমাদের যে চিত্র, যে ভাষা, এটা দিয়ে সারা দেশের মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে আমাদের প্রতিবাদের ভাষাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের যে ভগ্নদশা, আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণের সাথে সমস্ত শিল্পীদের একটি একাত্মতা পোষণ করার জন্য তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এদিকে ধ্বংসযজ্ঞ নিয়ে আঁকা চিত্রকর্মগুলোর সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। আমরা ঢাকাতে এই সকল শিল্পকর্ম এবং এখানে যে বর্বর হামলা হয়েছে স্থির চিত্র আমরা গ্রহণ করছি, সে চিত্র সহ আমরা একটি জাতীয় প্রদর্শনীর আয়োজন করব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 12 জানুয়ারি দিনভর শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালায় মাদ্রাসা ছাত্ররা। এ সময় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময় সংবাদে আরো থাকছে, রংপুর অঞ্চলে এবার আলুর ফলন ভালো হবে আশা কৃষকের। তীব্র শীতে রোগ দেখা দেয় কিছুটা আতঙ্ক, কৃষি বিভাগ বলছে উদ্বেগের কিছু নেই। আগামী 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2016। আয়োজকরা জানান এবারের মেলার পরিধি যেমন বাড়ানো হয়েছে তেমনি এর বিন্যাসেও নেওয়া হয়েছে নতুনত্ব। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজ চলছে। শ্রমিকরা জানান সময় কম থাকায় রাত দিন ব্যস্ততার মধ্যে কাটছে তাদের। এদিকে মেলার নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। লেখক, প্রকাশক আর পাঠকের এই মেলায় সর্বশেষ পরিস্থিতির কথা জানাচ্ছেন তোহা খান তামিম। হাতুড়ি আর পেরেকের ঠোকাঠুকি প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের রঙের ছোঁয়া। একটি কাঠের সঙ্গে আরেকটি কাঠ লাগিয়ে সুনিপুণভাবে তৈরি হচ্ছে এক একটি দোকান। রাত দিন খেটে এসব নান্দনিক বইয়ের স্টল নির্মাণ করছেন শ্রমিকরা। আমাদের অনেক কষ্ট হয় শীতের মধ্যে, তারপরে কারেন্ট তো দিছিল না। সাইনবোর্ডের কাজ করছি, আর হচ্ছে ভিতরে কিছু র্যাক আছে, র্যাকটা বানাবো। এই 2 দিনের ভিতর মনে করেন আমাদের যাবতীয় কাজ যা আছে সব শেষ করতে হবে। মেলায় প্রবেশ আর বের হওয়ার জন্য থাকছে 8টি গেট। 401টি প্রতিষ্ঠানে রয়েছে 651টি স্টল। এবার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় গতবারের থেকে পাঠক সমাগম বাড়বে বলে আশা প্রকাশ করছেন লেখক প্রকাশকরা। গুচ্ছভাবে মেলার আয়োজন হয়েছে। এরকম আয়োজনটি বিগত বছরগুলোতে ছিল না। এবারে রাজনৈতিক অস্থিরতা নেই গতবারের মতো, আর পরিবেশ ভালো। এবারের বই মেলা তো আসলে আমার মনে হচ্ছে ভালোই হবে। আমার মনে হচ্ছে খুব প্ল্যান করে করা হচ্ছে, মানে রাস্তা তৈরি করা হয়েছে এবং আমি তো পরিসর অনেক বড়। 250টি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে মেলার পুরো এলাকা। র্যাব পুলিশের পাশাপাশি থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর মেলা প্রস্তুতি পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করলেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্যেকটি প্রবেশ গেট এবং বাহির গেটে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। আমরা প্রায় 9টি ওয়াচ টাওয়ার করেছি। ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা মনিটর করব। অনেক বেশি গোছানো হয়েছে এবার এবং অনেক বেশি মানে দর্শক সহায়ক করার চেষ্টা করা হয়েছে। চারিদিকে হাতুড়ির এই ঠুকঠুক শব্দই জানান দিচ্ছে খুব বেশি দেরি নেই বাঙালির প্রাণের বইমেলায়। আর 2 দিন পরে শত শত রঙিন বইয়ে পূর্ণ হয়ে উঠবে 21শে বইমেলার এই খালি স্টলগুলো। তাই তো সুস্থ সুন্দর পরিবেশে একটি নিরাপদ বইমেলা এখন সবার প্রত্যাশা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গভীর আত্মিক যোগ, বাঁধনহারা সৃষ্টিশীলতা আর নতুন কিছু খোঁজার চেষ্টা ছিল তার সহজাত। যার কথা বলা হচ্ছে তিনি স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসো। তার প্রায় 200 চিত্রকর্ম এবার তোলা হচ্ছে নিলামে, যা এতদিন সংরক্ষিত ছিল নিজস্ব স্টুডিওতে।
দর্শক, পিকাসোর এই চিত্রকর্ম নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির ফুল চাষিরা। এবার 15 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট 13 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং 21 ফেব্রুয়ারি। এই 3 দিনকে ঘিরে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসেব মেলান তারা। তাই গাছ লাগানো আর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। ফুলের সাইজগুলো যেন মোটা হয়, এই জন্য আমরা বেশি বেশি করে ফুলের চর্চা নিচ্ছি। সময় মতন সবকিছু ব্যবহার করতে আছে, আমরা এটা যদি সঠিকভাবে পাই তাহলে আমরা লাভবান হব। 1-1.5 লাখ টাকা বেচার একটা আছে। অন্যান্য ফসলের তুলনায় ফুল চাষ লাভজনক, আর তাই বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলীর হাত ধরে এই এলাকায় 5 থেকে 6 হাজার কৃষক এখন ফুল চাষের সঙ্গে জড়িত। ধান পাট করে যে পয়সা আসতো আমার তার চেয়ে অন্তত 7-8-10 গুণ পয়সা বেশি হতো। আমি প্রথমে তো কিছু বই লিজ নিয়ে চাষ শুরু করি, এখন আমি মনে করেন 7-8 বিঘা জমি নিজে চাষ করি। ফুল চাষি ও ব্যবসায়ী নেতারা জানালেন, বছরের এই 3টি দিনকে ঘিরে কৃষকেরা প্রায় 15 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যে কাজ করছেন। কৃষকরা প্রতিনিয়ত এই অনুষ্ঠান উপলক্ষে ভালো ফুল ভালো মূল্যে বিক্রি করার জন্য তারা প্রস্তুত হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার প্রায় 3.5 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে, আর এই ফুলকে কেন্দ্র করে সারা দেশের প্রায় 10 লাখ লোক ফুল বাণিজ্যের সঙ্গে জড়িয়ে জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, যশোর। টানা কয়েকদিনের হিমেল বাতাস ও ঘন কুয়াশা কেটে গিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা, আর শীতের তীব্রতা কমায় জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। রাজশাহীতে হিমেল বাতাসের সঙ্গে হালকা শীত অনুভূত হলেও স্বাভাবিক হয়ে এসেছে তাপমাত্রা। সকাল 7টার মধ্যেই সূর্যের তাপে কুয়াশা কেটে যাওয়ায় গতি ফিরেছে দৈনন্দিন জীবনে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় কুড়িগ্রামে স্থবির হয়ে থাকা কৃষিক্ষেত্রে ফিরে আসতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। দ্রুত সময়ের মাঝে চারা রোপণ শেষ করতে পুরোদমে বোরো আবাদে নেমে পড়েছেন কৃষকরা। এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌ চলাচল। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরিতে ঘাটে ভিড়ছে যাত্রীবাহী লঞ্চগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় রংপুর অঞ্চলে এবার আলুর ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষকরা, কিন্তু ঘন কুয়াশা আর তীব্র শীতে নতুন করে লেট ব্রাইট বা নাভি ধসা রোগ দেখা দেয় আতঙ্কিত তারা। তবে কৃষি বিভাগ বলছে এ নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। গত কয়েক বছর ধরে আলুতে লোকসানের পরও রংপুর অঞ্চলের কৃষকেরা এবার বিস্তীর্ণ জমি জুড়ে আলুর আবাদ করেছে। ফলন এবং দামও এবার অনেক ভালো হবে বলেই আশা তাদের। কিন্তু গত কয়েকদিনের ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে দেখা দিয়েছে লেট ব্লাইট বা নাভি ধসা রোগ। এতে চিন্তিত তারা। এবারকার আলু সবচেয়ে ভালো হয়েছে এবং এই কয়েকদিন শীতের কারণে পালা পড়তেছে, রোদ দিচ্ছে, এই জন্য ওষুধ দেওয়া লাগতেছে, নাহলে ব্লাড আসবে, এই জন্য ওষুধ দিতেছে। জমি থেকে 3 সপ্তাহের মধ্যে আলু তোলা শুরু করবেন কৃষকেরা। তাদের মতে এ সময়টা খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় 2 দিন পর পরই দিতে হচ্ছে নানা ধরনের ওষুধ। এতে যোগ হচ্ছে বাড়তি খরচ। ওষুধটা আমাদের দেওয়াই লাগতেছে এবং 3 দিন পর পর বা 4 দিন পর পর দিচ্ছি, কিন্তু তারপরে ব্লাড আসে। 2 দিন পর পরে ওষুধ দিচ্ছি, তারপরে চেক দিতে পারতেছি না। 9-10 দিনের মাটি আবাদ করছি, প্রায় সপ্তাহে ওষুধ দিতে লাগে 2-2.5 হাজার টাকা, তাও চেক হয় না। কৃষি বিভাগ বলছে আলুর এই রোগ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সঠিক পরিচর্যা ও পরামর্শ মেনে চললে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এই মুহূর্তে জমিতে কোনো সেচ দেবেন না, কয়েকদিন রোদ থাক। এই রোদের মধ্যে গত যে কুয়াশা গেছে এই কুয়াশার ভাবটা কেটে যাবে রোদের কারণে। আর ইউরিয়া জমিতে কোনো ক্রমে ব্যবহার করা যাবে না। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 94,000 হেক্টর জমিতে 18 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরো থাকছে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপে গ্রুপ সি এর ম্যাচে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ ইংল্যান্ডের।
মৌসুমী সবজিতে ভরপুর থাকলেও রাজধানীর কাঁচা বাজারে দাম কমছে না শীতকালীন শাকসবজির। ক্রেতাদের কাছে দাম বেশি হলেও বিক্রেতারা বলছেন স্বাভাবিক রয়েছে। আর প্রতি সপ্তাহেই দাম বাড়ছে মাছ বাজারে। অন্যদিকে গরুর মাংসের দাম স্বাভাবিক থাকলেও বাজারে দেখা মেলেনি খাসির মাংসের। পশুর দাম বেশি হওয়ায় আমদানি কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। রাজধানীর পলাশী কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। সবজির কোনো অভাব নেই রাজধানীর এই কাঁচা বাজারে। ডালা ভর্তি সবজি থাকলেও তুলনামূলক দাম কমছে না কোনো সবজির। গেল সপ্তাহের মতো বাজারে অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে ঢেঁড়স ও শসার। বিক্রেতারা সবজির দাম হাতের নাগালে থাকার কথা বললেও মৌসুমে কিছু সবজির দাম বাড়ছে বলে জানান ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় সবজির দাম সেমই আসছে, বাড়েনি। আগের দামে আছে, আর কিছু দাম কমছে। সব তরকারিতে মোটামুটি কম, যেমন শসার দাম একটু বেশি, ঠিক আছে। তারপরে ভেন্ডি নতুন তরকারি আছে, গরমকালে সবজি শীতকালে আসছে, দাম একটু বেশি, 80 টাকা কেজি ভেন্ডি। এই সপ্তাহে সবজির দাম একটু বাড়তেছে, সব সবজি বাড়তে। শসা সবজি সেগুলো এখন হলে 50 টাকা, মটরশুঁটি ছিল 45 টাকা, এখন 50 টাকা। প্রতিদিনই একটু বাড়ে কমে চাহিদার উপর বা সরবরাহের উপর। বাজার ঘুরে দেখা গেল কেজিতে 20 থেকে 50 টাকা বেড়ে বড় রুই মাছ বিক্রি হচ্ছে 330, কাতল 350, শিং 600, চিংড়ি 650, তেলাপিয়া 150 থেকে 200 টাকায়। ক্রেতাদের অভিযোগের পাশাপাশি বিক্রেতারাও জানান আমদানি কম হয়, দাম বাড়ছে। আজকে মাছের দাম অন্যদিন থেকে অনেক বেশি, প্রায় কেজিতে 100 টাকা বেশি আজকে। শীতকালে এখন যেহেতু মাছের তো অনেক চাহিদা, উৎপাদন বেশি, বাজারে অনেক ধরনের মাছও, কিন্তু সেই হিসেবে দাম কিন্তু কমেনি। মাছ এখন আস্তে আস্তে দিনে দিনে কমে যাবে, যত পানি কম, নতুন পানি আসবে তখন নতুন মাছ আসবে, তখন নতুন মাছ আসলে দাম কমবে। এদিকে গরুর মাংসের দাম স্বাভাবিক থাকলেও বাজারে দেখা মেলেনি খাসির মাংসের। পশুর দাম বেশি হয়, আমদানি কমে যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। গরু আগের দামই আছে, 380, 400 এরকম বিক্রি করতেছে। খাসি ওই যে শীতের জন্য হাট বসে না, ব্যাপারীরা গরু নিয়ে আসে না, ছাগল নিয়ে আসে না। অন্যদিকে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে 150 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর হালিতে 2 টাকা বেড়েছে হাঁসের ডিমের দাম। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি ক্রেতার সংখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছে অংশ নেওয়া রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। অনেক প্রতিষ্ঠানই আশা করছে মেলা শেষে বৈদেশিক বাণিজ্য আরও বাড়বে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ব্যবসারও প্রস্তাব পেয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার হিসেবে আরও বড় প্রচারণা দরকার বলে মনে করেন অনেকেই। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। পণ্যের প্রচারণা আর বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 22 দেশের অংশগ্রহণে 21তম আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের বেশ কয়েকটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। মেলার পর ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে নতুন ব্যবসা শুরুর অগ্রগতিতে অনেকটাই আশাবাদী প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সৌদি আরব, আফ্রিকায়, আমেরিকার ব্যবসায়ীরা আমাদের এখানে আসছে, তারা আমাদের সঙ্গে ব্যবসায়টা দীর্ঘ টাইমের জন্য করার জন্য যথেষ্ট আগ্রহ প্রকাশ করছে। 17টার উপরে দেশে আমাদের অলরেডি রপ্তানি হচ্ছে, এর মধ্যে নতুন কিছু বায়ার আমরা পেয়েছি। মেলার পর আমরা আশা করি 2-3টা দেশে আরো আমাদের পণ্য এক্সপোর্ট হবে। বড় ধরনের রপ্তানি আদেশ পাওয়ার ব্যাপারে আশার কথা জানালো আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠানও। আর গুণমানে সন্তুষ্ট হলেও ক্রমবর্ধমান এ খাতে উন্নতি করার অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন বিদেশি ক্রেতারা। মেলায় বিভিন্ন প্যাভিলিয়নে ফার্নিচার দেখলাম, ফিনিশিং দারুণ, তবে আরো সুন্দর কাজ করার সুযোগ রয়েছে। বিদেশি বায়ার পেয়েছি, হংকং এবং চায়না মার্কেটের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কোয়ালিটি ডেফিনেটলি তারা দেখেন, তারা প্রাইসিংটাও দেখেন। কিছু কিছু আছে যে এটা আসলে আমরা কথা বলছি, কথা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে। মেলায় অংশ নিয়ে প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তিভিত্তিক ব্যবসা শুরুর সম্ভাবনায় সন্তুষ্ট তৈরি পোশাক প্রস্তুতকারক কয়েকটি প্রতিষ্ঠান। বিভিন্ন ফরেনার আসার পর তারা এসে দেখে নিয়ে গেছে কিছু প্রোডাক্ট। এটা যদি একটু প্রচার বেশি হয় আমাদের মেলা সম্বন্ধে, তাহলে আরো বেশি ফরেনার আসবে। অনেকেই আগ্রহী আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি বিজনেস করার জন্য। অলরেডি তারা আমাদের কাছ থেকে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করছে। ইপিবির তথ্য মতে গত বছর বাণিজ্য মেলা শেষে মোট রপ্তানি আদেশ এসেছিল 85 কোটি টাকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম দিনে এবং শেষ দিন শুক্রবার আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আপনাকে ধন্যবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 29তম দিন এবং আজকে স্বাভাবিকভাবে শুক্রবার হওয়াতে সকাল থেকেই প্রচণ্ড জনসমাগমের কথা আপনাদেরকে এর আগের সংবাদে জানিয়েছিলাম।
তো বিষয়টি হলো যে একে তো শুক্রবার, তার উপরে মেলা শেষের দিকে স্বাভাবিকভাবে ভিড় বেশি হওয়ার কথা, সেই হিসেবে ভিড় কিন্তু যথেষ্ট রয়েছে এবং প্রত্যেকটা স্টলে কিন্তু আমরা দেখেছি প্রচণ্ড ভিড় এবং বিশেষ করে গৃহস্থালিতে যেসব জিনিসপত্র ব্যবহার হয় সেই জিনিসপত্রের দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমার পেছনে রয়েছে একটি বিনোদন কেন্দ্র যেখানে শিশুরা এবং তাদের অভিভাবকদের সঙ্গে এসেছেন এবং এখানে থেকে তারা বিভিন্ন ধরনের রাইডে চড়ছেন এবং তারা যে মেলায় ঘুরতে আসার সেটি উপভোগ করছেন। আসলে আমরা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলেছিলাম, যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে অনেকেই ভাবছিলেন যে শুক্রবার সকাল হওয়াতে সকালের দিকে আসলে হয়তো ভিড়ভাড়টা একটু কম থাকবে, যে জন্য তারা একটু স্বাচ্ছন্দ্যে মেলায় ঘুরবেন, পছন্দের জিনিসপত্র কিনবেন, সেরকম একটি প্রত্যাশা ছিল। কিন্তু সবাই এইরকম চিন্তা ভাবনা করাতে সকালে কিন্তু একটি ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি, সেটা একেবারে শুরু থেকেই। তাছাড়া আরেকটি বিষয় যে প্রতি বছরই আমরা যেমনটি দেখি যে মেলার শেষ দিকে একটু বেশি ভিড় হয়। এবারে মেলার শুরুটা শুক্রবার দিয়ে হয়েছে এবং আজকে আর মাত্র 2 দিন বাকি রয়েছে মেলার সময়ের হিসাবে, সেক্ষেত্রে 2 দিন বাকি থাকাতে এটিও শুক্রবার, সেই হিসেবে কিন্তু যথেষ্ট লোক সমাগম হয়েছে একেবারে শুরু থেকেই। কারণ যেমনটি একটি মেলার আয়োজক এবং অংশগ্রহণকারীরা যেরকম আশা করে থাকেন যে মেলা যেরকম হওয়ার কথা বা যেরকম হওয়া উচিত, বেচা কেনা যেরকম হওয়ার কথা বা তাদের পণ্যের প্রতি ক্রেতাদের সাড়া যেমন পাওয়ার কথা, একেবারে বলা যায় এটি সোনায় সোহাগা একটি মেলা তারা করেছেন। এর মধ্যেও কিছু কিছু ব্যবসায়ী কিন্তু আমাদেরকে জানিয়েছে তাদের কিছু অপূর্ণতার কথা, যেটি তাদের প্রত্যাশা ছিল না। তার মধ্যে কিছু কিছু ব্যবসায়ীরা বলেছেন যে তাদের আশানুরূপ ব্যবসা হয়নি। কিন্তু আসলে মূল ব্যাপারটি সেটি না, যে ওভারঅল এবছর মেলার যে সারমর্ম আমরা আজকে সকাল থেকে মেলায় ঘুরে যেটি জানতে পারলাম যে এখন পর্যন্ত মেলায় যথেষ্ট বেচা কেনা হয়েছে এবং যে প্রত্যাশা নিয়ে ব্যবসায়ীরা এসেছিলেন তার প্রায় শতভাগ পূর্ণ হয়েছে। আপনি বিনোদন কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এখানে শিশুরা রয়েছে, তাদের অভিভাবকরা এসেছেন এবং তারা কিন্তু যথেষ্ট মজা করছেন এবং যেসব রাইডগুলো রয়েছে, যদিও এই জায়গাটি ছোট বলে তারা একটি আক্ষেপ করেছেন যে আরও কিছু রাইড বা আরও যেরকম ভ্রাম্যমাণ ট্রেন রয়েছে, তারপরে নাগরদোলার সংখ্যা বাড়ানো হলে কিংবা যেসব ডিজিটাল যেসব গেমসগুলো রয়েছে সেইগুলোর বেশি আয়োজন করলে অন্তত তথ্য প্রযুক্তির সঙ্গে শিশুরা ছোটবেলা থেকেই পরিচিত হতে পারতো, এরকম একটি প্রত্যাশার কথাও কিন্তু আমরা অভিভাবকদের কাছ থেকে শুনেছি। এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে মেলায় এবার যেরকম দর্শক সমাগম কিংবা যেরকম সারা মেলা এবার এসেছে বা আয়োজক সংস্থা ইপিবিও কিন্তু বেশ সন্তুষ্ট প্রকাশ করেছে এবং সরকারের যে লক্ষ্য যে ভবিষ্যতের জন্য দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য বাণিজ্য মেলাকেই ব্যবহার করা, সেটিও কিন্তু সরকার শতভাগ সফলতা এবছর পাচ্ছে বলে আমরা মেলা কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি। আরেকটি বিষয় যে মেলার সময়সীমা এবছর বাড়ানো হবে এরকম একটি গুঞ্জন আমরা সকালবেলা আসার পরে ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু ইপিবির একটি সূত্রের সঙ্গে আমরা কথা বলেছি, তো এই বিষয়টি তারা একেবারেই নাকচ করে দিয়েছে। তো জাফর, আমার কাছে সর্বশেষ মেলার তথ্য এই ছিল। পরবর্তী সংবাদগুলোকে আমরা আরো আপডেট তথ্য আপনাদেরকে জানাতে পারবো। জুবাইর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম দিনের সকালের বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার জুবাইর ফয়সাল। ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় মুতাসিম বিল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তার সহপাঠীরা। পুলিশ জানায়, গতকাল বিকেলে শহরের কলেজ রোড এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মুতাসিম বিল্লাহ শাকিলের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল বের করে তার সহপাঠীরা। পরে কলেজের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। সর্বসম্মুখে টাউন হলের মোড়ে তাকে মারা হয়েছে এবং যারা মারছে তাদের আমি ফাঁসি চাই। দুষ্কৃতিকারী তাদের মাঝে একজনের নাম প্রকাশ হয়েছে পিয়াস, সে তাকে স্টেপ করে তাকে মারা ফেলছে। যারা হত্যাকারী আছে 24 ঘন্টার ভিতরে তাদের আমরা ধরতে চাই, আমরা দেখতে চাই যে তাদের প্রশাসন ধরেছে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদের দল। যারা চেষ্টা করছে তাদের মতামত, প্রতিক্রিয়া। দর্শকের কাছে যাত্রায় সকালে সময় সংবাদ পৌঁছায় টাঙ্গাইলে। সেখানে পৌর উদ্যানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সেখানকার দর্শক সময়ের তাৎক্ষণিক সংবাদ প্রচারের প্রশংসা করেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করার জন্য সময় সংবাদকে ধন্যবাদ দেন তারা। এই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এবং সংবাদ প্রচারের পরামর্শ দেন টাঙ্গাইলের দর্শকরা। পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্য তুলে ধরার অনুরোধ জানান তারা। কি
স্ক্রিনে যে লেখাটা যায় ওই লেখাটা একটু উপরের দিকে উঠালে আমাদের আপামর জনসাধারণের জন্য দেখতে একটু সুবিধা হয়। আর ওই নিচে আপনাদের সময় টেলিভিশনের উপরে যে আপনাদের সময় যে করা থাকে ওই সময়ের সঙ্গে বারটা উল্লেখ করলে এবং একটু স্পষ্ট করলে আমরা সবাই সুন্দরভাবে দেখতে পারবো। সাংস্কৃতিক নগরী হিসেবে টাঙ্গাইলের এই জেলাকে ঘোষণা করা হয়েছে, এটি বাস্তবায়নের জন্য যেন আগামীতে সময় সংবাদ আরো বেশি আমাদেরকে এই ব্যাপারে এগিয়ে দেয়। সময় সংবাদ যেরকম প্রত্যেকটি খবরকে ঘটনার সঙ্গে সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে, এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার 23টি দেশে চলতি বছর 40 লাখ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। দ্রুত কোনো প্রতিষেধক আবিষ্কার না হলে তা আফ্রিকা মহাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের বিশেষজ্ঞরা। তবে এডিস মশার বিস্তার ঠেকাতে জেনেটিক্যালি মডিফাইড মশা বাতাসে ছেড়েছে ব্রাজিলের ব্রিটেন ভিত্তিক সংস্থা অক্সিটেক। ভাইরাসের আক্রমণ প্রতিরোধী ইতোমধ্যে সতর্ক অবস্থায় গেছে চিলি, হন্ডুরাস, কোস্টারিকা সহ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্রে নতুন করে 3 জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। চলতি মৌসুমে ব্রাজিলের রিও ডি জেনিরোর এই বিমানবন্দরে পর্যটকদের ভিড় করার কথা থাকলেও এখন শুধুই নীরবতা। দেশটিতে সম্প্রতি জিকা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় কার্নিভালে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন বেশিরভাগ পর্যটক। এ অবস্থায় বিমান ও হোটেলগুলো আর্থিক ক্ষতির মুখে পড়লেও চাঙা হয়েছে মশা নিধনের বিভিন্ন পণ্যের বিক্রি। তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে এখনই কোনো স্থায়ী সমাধানে না পৌঁছালে চলতি বছরের শেষ নাগাদ 2 আমেরিকার 40 লাখ লোক মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির নেতারা এ অবস্থায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান। জিকা ভাইরাস প্রতিরোধে সমন্বিত হয়ে কাজ করার লক্ষ্যে লাতিন আমেরিকার দেশগুলোর সংগঠন UNASUR একই দিন ইকুয়েডরের কুইতো শহরে বৈঠক করেন। এক্ষেত্রে যেসব শিশুর শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে ক্ষতিকর প্রভাব অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ব্রাজিলের বিশেষজ্ঞরা। এই রোগের কোনো লক্ষণ না থাকায় গর্ভবতী নারীদের নিয়মিত মেডিকেল পরীক্ষা নিরীক্ষারও পরামর্শ দেন তারা। তবে দ্রুত এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার না হলে 2 আমেরিকা ছাড়িয়ে আফ্রিকা মহাদেশে তা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ব্রিটেনের এই মেডিসিন বিশেষজ্ঞ। এই ভাইরাসটি 70 বছর আগে আফ্রিকায় শনাক্ত হয়, পরে তা আমেরিকায় ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের কারণে ব্রাজিলে এখনই 4000 রোগী মাইক্রোসেফালিয়া আক্রান্ত হয়েছে। যেখানে মশা আর ঘনবসতি আছে এ রোগ সেখানেই ছড়িয়ে পড়বে। জিকা ভাইরাস বহনকারী এডিস মশার বিস্তার রোধে বিশেষ ধরনের জেনেটিক্যালি মডিফাইড পুরুষ মশা বাতাসে ছেড়েছে ব্রাজিলের ব্রিটিশ বায়োটিক কোম্পানি অক্সিটেক। পরীক্ষাগারে লার্ভা থেকে বেড়ে তোলা এই মশা যে বাচ্চার জন্ম দেবে তা পরিণত হওয়ার আগেই মারা যাবে বলে জানায় সংস্থাটি। এই দুর্বল জিনের কারণে এডিস মশার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। ভাইরাস প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি বিমানবন্দরে সতর্ক অবস্থানে গেছে পেরু, হন্ডুরাস, কলম্বিয়া, কোস্টারিকা, চিলি সহ 2 আমেরিকার বেশিরভাগ দেশ। এক্ষেত্রে প্রযুক্তি সংকটে ভুগছে ভেনেজুয়েলা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এবার খেলার খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের প্রসঙ্গ। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। ফিজিকে 7 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ের যুবারা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল ফিজির। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে সবকটি উইকেট হারিয়ে 81 রান করে ফিজি। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সাবধানী শুরু করে ফিজির 2 উদ্বোধনী ব্যাটসম্যান দুনহাম ও ভিতেচিন। 32 রানের উদ্বোধনী জুটি গড়ে ভিতেচিন ফেরেন ব্যক্তিগত 14 রানে। দ্রুত সতীর্থকে অনুসরণ করেন দুনহাম। এরপরই যাওয়া আসার মিছিলে ব্যস্ত হয়ে ওঠেন ফিজির ক্রিকেটাররা। 8 ব্যাটসম্যানই ব্যর্থ হন 2 অঙ্কের কোটা স্পর্শ করতে। শেষের দিকে চাকাচেকা তিকোই সিভার 19 রানের উপর ভর করে 81 রানের সংগ্রহ পায় ফিজি। মাদাভারা নেন 5টি উইকেট। জবাবে দলীয় 16 রানে স্লাইডাকে হারালেও ব্রেন্ডানের স্লাইয়ের 29 ও জেরমি ইন্ডিসের 23 রানের উপর ভর করে সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ের যুবারা। এদিকে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। চট্টগ্রামে টস জিতে 7 উইকেট হারিয়ে 282 রান করে 3 লায়ন্সরা। জবাবে ব্যাট করেছে ক্যারিবো যুবারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও 43 রানে ওপেনার হোল্ডেনকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে ইংলিশ যুবারা। এরপর লরেন্সের সাথে জুটি বাঁধেন বার্নহাম। দলীয় 84 ও ব্যক্তিগত 55 রানে সাজঘরে ফেরেন লরেন্স। এরপর টেইলরের সাথে 62 রানের জুটি গড়ে বার্নহাম সাজঘরে ফিরলে অন্য প্রান্তে 50 তুলে টেইলর ফেরেন ব্যক্তিগত 59 রানে। শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও কারেনের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহ পায় 3 লায়ন্সরা। Handsome drive, beats the man at mid-off.
And it's going to be another boundary. That's 50. একদিনের বিশ্রামের পর আজ অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। 31 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ঘিরে ব্যাটসম্যানদের সাথে বাড়তি সময় কাটালেন কোচ মিজানুর রহমান ও উপদেষ্টা স্টুয়ার্ট ল। চট্টগ্রাম থেকে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাকসুল আলম খান। জি ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এখানে মূল মাঠে যদিও স্কটল্যান্ড এবং নামিবিয়ার খেলা হচ্ছে, যারা বাংলাদেশের গ্রুপেই আছে। তো এর আগে পাশে যে একাডেমি মাঠটি আছে, অর্থাৎ মূল মাঠের পাশে একাডেমি মাঠ 1 যেটি আছে, সেটিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এখানে স্টুয়ার্ট ল ছিলেন তাদের, আজকে বিশেষভাবে দেখা গেছে গভীরভাবে মনোযোগী ছিলেন তিনি স্পিন এবং ফিল্ডিং এবং ব্যাটিংয়ের দিকটাতে। ব্যাটিং, ফিল্ডিং এবং স্পিন নির্ভর দল যেহেতু যে এটি, তো এই বিষয়গুলো নিয়ে উনি বেশি ছাত্রদের প্রশিক্ষণে বেশি মনোযোগী ছিলেন দেখেছি আমরা। তো আরেকটি বিষয়, এর আগের দিন আমরা শুনেছিলাম যে সঞ্জিত সাহার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। তো সেই বিষয়টি নিয়ে আমরা টিমের ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আইসিসি তাদের রিপোর্টটি খুব শিগগিরই দিয়ে দিবে এবং এই রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত হবে। যদিও তাদের মাথায় এখনো সঞ্জিত সাহার বিকল্প হিসেবে পরিকল্পনা আছে, তবে তারা সেটি এখনো গণমাধ্যমের সামনে বা কোনোভাবে প্রকাশ করতে চাচ্ছেন না। সেটি তারা আইসিসি সিদ্ধান্তের উপর, যদি কোনো দুর্ভাগ্যজনক সংবাদ আসে, যদি সত্যি তার এই সন্দেহজনক বোলিং অ্যাকশনটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তারা বিকল্প হিসেবে অন্য কাউকে নামাতে পারেন। এছাড়া আমরা বিসিবি চিকিৎসক আছেন এখানে দেবাশিস চৌধুরী, ওনার সাথেও কথা বলে জানতে পেরেছি যে যেহেতু খেলা শুরু হওয়ার আগে চিটাগংয়ে শাওন কিছুটা ব্যথা পেয়েছিলেন মাথায়, তো তিনি বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ এবং নিয়মিত বোলার যেহেতু, তো তার ইনজুরিটা নিয়ে আমরা কথা বলেছি। তো তিনি বলেছেন তার ইনজুরিটা পুরোপুরি সারেনি, মাথায় এখনো ব্যথা আছে, তবু সেটি খেলতে পারবেন না এমন কিছু নয়। এছাড়া ছোটখাটো ইনজুরি দলে আছে, তবে সেসব নিয়ে কেউ ভাবছেন না। আর এই মাঠে যেহেতু মূল মাঠটাতে যেহেতু স্কটল্যান্ড এবং নামিবিয়ার খেলা হচ্ছে, যারা বাংলাদেশের গ্রুপে অবস্থান করছে, এবং পরবর্তী যে ম্যাচটি 31 তারিখে সেটি বাংলাদেশের স্কটল্যান্ডের সাথে। তো এই ম্যাচটার উপরেও আসলে মিরাজদের নজর আছে যে এখানে স্কটল্যান্ডের টিমটা, স্কটল্যান্ড দলের কে কিভাবে খেলছে সেই দিকেও আসলে তাদের নজর আছে। কিন্তু তারপরেও কোনো ধরনের কাটাছেড়া নয়, কোনো ধরনের কাটাছেড়া বাদ দিয়ে একেবারে সেরা দলটাই নামানোর চিন্তাটাই আসলে বাংলাদেশ দলের। তো দেখা যাক, স্কটল্যান্ডের সাথে অবশ্যই একটা ভালো ম্যাচ উপহার পাবে দল, এটি এখন তাদের প্রত্যাশা। ধন্যবাদ মাকসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাকসুল আলম খান। অস্ট্রেলিয়া ভারত টি-20 সিরিজ প্রসঙ্গ। অভিজ্ঞ ব্যাটসম্যান স্মিথ ওয়ার্নারকে ছাড়াই টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে রক্ষার ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আজ বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে রয়েছে ভারত। ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও টি-20তে দেখা মিলেছে ভিন্ন এক টিম ইন্ডিয়ার। দাপটের সাথে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া সাবেক টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা। তাই প্রথম টি-20 একাদশের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে পারে কোহলি ধোনিরা। অন্যদিকে সিরিজ হারের শঙ্কা থাকলেও স্মিথ এবং ওয়ার্নারকে ছাড়াই মাঠে নামবে অজিরা। বাজে ফর্মের জন্য বাদ পড়তে পারেন ওসমান খাজা। পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বোলিং বিভাগেও, যদিও পরিসংখ্যানের কথা বলছে সফরকারীদের পক্ষে। এখন পর্যন্ত দু দলের 10 বারের দেখায় 4টি হারের বিপরীতে 6টি জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার পিকাসোর চিত্রকর্ম নিয়ে একটি প্রতিবেদন। বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসো। চিত্রকলার ইতিহাসে তাকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। গুণী এই শিল্পী নিজস্ব স্টুডিওতে সংরক্ষিত কিছু শিল্পকর্ম এবার নিলামে তোলা হবে। গ্যালারিতে প্রবেশ করার পর কাঠ, কাগজ বা সিরামিকের ওপর নকশা করা যে শিল্পকর্মগুলোর নজর কাড়ছে তা কোনো সাধারণ শিল্পকর্ম নয়। এই শিল্পকর্মগুলো বিখ্যাত চিত্রকার পাবলো পিকাসোর তৈরি শিল্পকর্ম। বিভিন্ন সময়ে কাগজ ও সিরামিকে আঁকা এবং কাঠ ও পাথরে খোদাই করা ভাস্কর্যগুলো এতদিন পিকাসোর নিজস্ব স্টুডিওতে সংরক্ষিত ছিল। এবার পিকাসো ভক্তদের তার দুর্লভ চিত্রকর্মগুলো কেনার সুযোগ করে দিতেই নিলামের আয়োজন করেছে লন্ডনের বিখ্যাত নিলামঘর সোথবি। এটা খুবই চমৎকার যে বিভিন্ন সময়ে পিকাসোর আঁকা অনেক দুর্লভ শিল্পকর্ম আমরা একসঙ্গে দেখতে পাবো। এমনটি এর আগে কখনো হয়নি।
এগুলো শিল্পীর খুব কাছের ছিল, হয়তো এর সঙ্গে জড়িয়ে আছে তার ও তার পরিবারের অনেক স্মৃতি। সিরামিকে আঁকা 70টি, কাগজে ফুটিয়ে তোলা ও টেরাকাটা ভাস্কর্যের 106টি সহ 187টি শিল্পকর্ম এই নিলামে তোলা হবে, যার আনুমানিক মূল্য বিবেচনা করা হয়েছে 99 লাখ থেকে 1 কোটি 41 লাখ মার্কিন ডলার। এই চিত্রকর্মগুলো নিলামে তোলা হবে আগামী 5 ফেব্রুয়ারি। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়া, রাস্তা দখল আর জনসংখ্যার চাপে কমছে না রাজধানীর যানজট। ফ্লাইওভার বা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হলে কমে আসবে আশাবাদ মেয়রের। ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যান, পুলিশ টাকা নিয়ে সুযোগ করে দিচ্ছে দাবি চালকদের, অস্বীকার পুলিশের। ব্রাহ্মণবাড়িয়ায় সালাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত, চিত্রকর্মে ফুটিয়ে তোলা হলো সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাত। পরিধি বাড়ছে এবারের 21শে গ্রন্থমেলার, স্টল বিন্যাসেও আসছে নতুনত্ব, জানালেন আয়োজকরা। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। এবং বাণিজ্য মেলায় বিদেশি ক্রেতার সংখ্যায় সন্তুষ্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির আশা, আরও প্রসারণা দরকার বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।